মালকিন খুব সুন্দর দেখতে ছিলেন, কিন্তু চাকরদের সাথে কোনো কথা বলতেন না। আমি ওনাকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। একদিন উনি আমাকে ধরে ফেলেন আর জিজ্ঞেস করেন, তুমি আমাকে লুকিয়ে লুকিয়ে কেন দেখো? আমি তাকে সত্যি কথাই বলে দিই। আমি বলি যে আমার আপনাকে খুব ভালো লাগে। উনি বলেন, আমাকে যদি তোমার এতই ভালো লাগে তাহলে আমাকে বিয়ে করে নাও। এটা শুনে আমি খুশিতে পাগল হয়ে যাই। তারপর মালকিন আমাকে একটা বড় ঘরে নিয়ে যায়। সেই ঘরের ভিতরে ঢুকে আমার গায়ের লোম খাড়া হয়ে যায়, কারণ ভিতরে তো বন্ধুরা। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। তো চলুন প্রথম থেকে শুরু করা যাক। আমার নাম শ্যামল। আমি আমার মায়ের সাথে একটা ছোট গ্রামে থাকতাম। আমি লোকের বাড়িতে কাজ করে নিজের পেট চালাতাম। আমার বাবা অনেক বছর আগে মারা গিয়েছিলেন, সেই কারণে মা আমাকে বেশি পড়াতে পারেনি, আর তার জন্য আমি কোনো ভালো চাকরি পাইনি। বাড়িতে আমরা মাত্র দুজন মানুষ ছিলাম, আমি আর আমার মা। আমি গ্রামের চৌধুরী বাড়িতে চাকরি করতাম। মা আমাকে অনেকবার বিয়ে করতে বলেছিলেই, কিন্তু এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। আগে আমি একটা নিজের বাড়ি করতে চাই, তারপরে আমি বিয়ের ব্যাপারে ভাবতে চাই। আমি সেরকম ছেলে নয় যারা বড় হতে না হতেই বিয়ে করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আমি মনে করি আগে আমার একটা মেয়ের দায়িত্ব নেওয়ার যোগ্য হয়ে ওঠা উচিত, তারপরেই বিয়ে করা উচিত। আর আমার এখন কারো দায়িত্ব নেওয়ার ক্ষমতা নেই। আমি যা রোজগার করি তাতে আমি শুধু আমার মায়ের দায়িত্ব নিতে পারব। অন্য একটা মেয়ের দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমার এখনো হয়নি। তাই আমি মাকে আমার জন্য মেয়ে দেখতে বারণ করতাম। এতে মা একটু রেগে যেত, কিন্তু তারপর মা বুঝতে পারত যে আমি কেন তাকে বারণ করেছি। আমি অনেক বছর ধরে আমার গ্রামে কাজ করছি, কিন্তু চৌধুরীদের বাড়িতে কাজ করে আমি আমার পারিশ্রমিক ছাড়া আর কিছুই পেতাম না। ওদের থেকে অন্য কোনো সাহায্য পেতাম না। আমার পারিশ্রমিকের টাকাই তো আমার সংসার চলত। তাহলে আমি নতুন বাড়ি তৈরি করার টাকা কোথা থেকে পাব? মাঝে মাঝে মনে হতো আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, সেটা কোনোদিনই সত্যি হবে না। চৌধুরীদের বাড়িতে অনেকগুলো কাজের লোক ছিল, তারা সবাই খুশি ছিল, কারণ তারা দুবেলা দুমুঠো খেতে পেত। এর থেকে বেশি তাদের কোনো চাহিদাই ছিল না। বড় লোকেদের এতে অনেক লাভ হতো, তারা গরিবদের দিয়ে কম টাকায় অনেক বড় বড় কাজ করাতে পারত, আর গরিব লোকেরা সেটা খুশি হয়ে দিত। এতে তাদের দোষ নেই। নিজেদের পেট চালানোর জন্য তাদের কিছু তো করতেই হবে। এমনিতেই গ্রামেগঞ্জে চাকরি বেশি নেই, আর থাকলেও একটা অশিক্ষিত লোককে চাকরি দেবে কেন? তাই তাদের কাছে একটাই উপায় ছিল, যে বড় লোকদের বাড়িতে কম পয়সায় চাকরির কাজ করা, আর বড় লোকরা এটারই সুযোগ নিত। আমার বাবা ও চৌধুরীদের বাড়িতে চাকরির কাজ করত। আমার বাবা মারা যাওয়ার পর সেই কাজটা আমি পেয়েছিলাম। আমি আর বাবা সারা জীবন ওদের হয়ে কাজ করে গেলাম, কিন্তু তার বদলে আমরা কি পেলাম? আমরা নিজেদের একটা ভালো বাড়ি পারি না। আমার খুব ইচ্ছে করত এখান থেকে দূরে কোথাও চলে যেতে, কিন্তু মা আমাকে বারবার আটকে দিত। মা বলতো আমি অল্পতেই সন্তুষ্ট, আমার ছেলে আমার সাথে আছে, এতে আমি খুশি, আমার আর কিছু চাই না। মায়ের এই কথা শুনে আমি আর যেতে পারতাম না। তারপর একদিন এমন একটা ঘটনা ঘটল যেটাতে আমার সিদ্ধান্ত নেওয়া আরও সহজ হয়ে উঠল। একদিন আমার মায়ের খুব শরীর খারাপ হয়। আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ডাক্তার বাবু কিছু ওষুধ লিখে দেন। সেই ওষুধগুলো কিনতে গিয়ে আমি দেখি সেগুলো খুব দামি ওষুধ, আর আমার কাছে অত টাকাও নেই। আমি চৌধুরী বাবুর কাছে গিয়ে বললাম আমার এখনই কিছু টাকার দরকার, আমার মা খুব অসুস্থতার জন্য ওষুধ কিনতে হবে। চৌধুরী বাবু টাকা দিতে রাজি হন না। তিনি বলেন, তোমার মায়ের তো অনেক বয়স হয়েছে, তিনি আর বেশিদিন বাঁচবেন না, তার পিছনে খরচা করে কি লাভ? তাকে শান্তিতে যেতে দাও। আমি ভাবি কেউ এভাবে কারোর মৃত্যু কামনা কি করে করতে পারে? আমি তারপর আমার এক বন্ধুর থেকে টাকা ধার নিয়ে মায়ের জন্য ওষুধ কিনে আনি, আর মা চটপট সেরে ওঠে। তারপর আমি ঠিক করি যে আমি আর চৌধুরীদের বাড়িতে কাজ করব না, আর এমনিতেও আমার বন্ধু টাকা আমাকে ফেরত দিতে হবে। তাই আমি শহরে যাবার সিদ্ধান্ত নিয়েই মা এতে খুশি ছিল না, কিন্তু আমার অনেক বোঝানোর পর মা রাজি হয়। মা আমাকে একটা শর্তেই শহরে যেতে দিতে রাজি হয়। মা বলে যে আমার বন্ধু ধারের টাকা শোধ হয়ে যাবে তখনই আমাকে গ্রামে ফিরে আসতে হবে। তখন আমি মাকে হ্যাঁ বলে দিই, কিন্তু আমি আর গ্রামে ফিরে আসব কিনা সেটা ভবিষ্যতের উপর নির্ভর করছে। কিন্তু সেই মুহূর্তে মায়ের কথা মেনে নেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। শহরে আমার এক বন্ধু থাকে, তার সাথে আমার কিছু মাস আগেই দেখা হয়েছিল, আর সে আমাকে তার ঠিকানা দিয়েছিল। সেই ঠিকানাটা এখনও আমার কাছে রাখা আছে। আমি ঠিক করি যে শহরে গিয়ে আমি তার কাছে উঠব। মায়ের খুব মন খারাপ হয়েছিল, কিন্তু আমি কি করব? আমাকে গ্রামের বাইরে যেতেই হবে। এই গ্রামে পড়ে থাকলে চৌধুরীরা এভাবে কম টাকায় আমাদেরকে খাটাবে, আর আমরা তাদের হাতের পুতুল হয়ে থাকব। গ্রামে আমাদের যেসব আত্মীয়-স্বজনরা ছিল তাদেরকে আমি বলে যাই যে আমার অনুপস্থিতিতে তারা যেন মাকে দেখে রাখে। তারপর আমি নিজের জিনিসপত্র গুছিয়ে বিকেলে শহরের জন্য রওনা দিলাম। আমি এর আগে কখনো শহরে যাইনি, তবে হ্যাঁ, আমাদের গ্রামের পাশে একটা ছোট শহর ছিল, সেখানে আমি মাঝেমধ্যে জিনিসপত্র কিনতে যেতাম। আমি পরের দিন একটা বড় শহরে গিয়ে পৌঁছি। আমি আমার বন্ধুর ঠিকানাটার সাথে এনেছিলাম সেই ঠিকানাটা খুঁজতে আমার পুরো
দিন লেগে যায়। সে সময় আমি তার বাড়িতে গিয়ে পৌঁছি, কিন্তু আমি জানি না সে এখনও সেখানে থাকে কিনা। সে যদি সেখানে না থাকে তাহলে আমি কোথায় যাব জানি না। আমি সেই দরজায় গিয়ে কলিং বেল বাজালাম আর আমার বন্ধু এসে দরজাটা খুল। সে আমাকে দেখে অবাক হয়ে যায় আর খুশি হয়। সে আমাকে অনেকবার বলেছিল শহরে এসে কাজ করতে, কিন্তু আমি মায়ের জন্য আসতে পারিনি। সে আমাদের গ্রামেরই ছেলে, সে বাড়িতে একাই ছিল না, ওর স্ত্রী আর ছেলেও ছিল। তাই আমি বুঝতে পারি যে আমাকে অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে হবে। আমার বন্ধুর বাড়িতে আমি 3 দিনের বেশি থাকতে পারব না। যেসব ছেলেরা আছে তারা কারা? মালকিন যেতে যেতে দাঁড়িয়ে যান। উনি আমার দিকে তাকিয়ে বললেন, সেটা অনেক বড় গল্প, এখন আমার কাছে অত সময় নেই। কিন্তু আমি জেদ ধরি যে আমি এটা জানতে চাই। আমার প্রশ্নের উত্তর না দিলে আমি বিয়ে করব না। মালকিন তখন আমার সামনে একটা চেয়ারে বসে পড়েন। তিনি বলেন, চলো তোমার শেষ ইচ্ছা পূরণ করে দেই। এই বলে উনি আমাকে উনার গল্প বলতে শুরু করেন। আজ থেকে কিছু বছর আগে আমার বিয়ে হয়েছিল। সে এই বাড়ির মালিক ছিল। আমরা একে অপরকে খুব ভালোবাসতাম। আমাদের অনেক দিনের প্রেম ছিল, কিন্তু সে বিয়ে করতে চাইছিল না। আমি বুঝতে পারছিলাম না যে সে এমনটা কেন করছে। একদিন আমি তাকে বলি যে সে যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি আত্মহত্যা করব। তাকে আমি আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়েতে রাজি করাই। আমাদের বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ের প্রথম রাতেই আমার স্বামী আমাকে ছেড়ে চলে যায়। তারপরে আমি জানতে পারি যে তার কোনো একটা বড় অসুখ ছিল, যে কারণে সে আমাকে বিয়ে করতে চায়নি। তিনি আমার নামের সব সম্পত্তি লিখে দিয়ে যান যাতে ভবিষ্যতে আমার কোনো কিছুর অভাব না হয়। কিন্তু আমি ওনাকে ছাড়া কি করে থাকব? ওনাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। আমি ঠিক করি যে আমাকে যে করেই হোক ওনাকে ফিরিয়ে আনতে হবে। আর তাই আমি এটা সাধু বাবার কাছে যাই। সাধু বাবা আমাকে একটা উপায় বলেন, কিন্তু সেটা খুব ভয়ানক। তিনি আমাকে বলেন আমাকে 100 জন ছেলেকে বিয়ে করতে হবে, আর বিয়ের প্রথম রাতেই তাদেরকে আমার একটা কারাগারে বন্দি করে ফেলতে হবে। এরকমটা আমি যদি 100 জনের সাথে করতে পারি তবে আমি আমার স্বামীকে ফিরে পাব। এখনও পর্যন্ত আমি 9 জনকে বন্দি করেছি। তুমি হচ্ছ 100 নম্বর। তোমাকে বিয়ে করে বন্দি করতে পারলেই আমার কাজ সম্পূর্ণ হবে, আর আমি আমার স্বামীকে ফেরত পাব। মালকিনের কথা শুনে আমার খুব ভয় হয়। আজকালকার দিনে কেউ এসব কুসংস্কারে বিশ্বাস করে নাকি? আমার মনে হলো যে মালকিন মানসিকভাবে সুস্থ নন, ওনার মানসিক চিকিৎসা দরকার। নিজের স্বামীকে হারিয়ে উন্মাদ হয়ে গেছেন। আমি বুঝতে পারি যে এখানে বাকি ছেলেগুলোর মতন আমার অবস্থা হবে। মালকিন চেয়ার থেকে উঠে বাইরে চলে যান, আর যাবার আগে আমাকে বলে যান যে কাল বিকেলে তৈরি থাকতে তিনি আমাকে নিতে আসবেন। এই বলে তিনি চলে যান। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। কাল বিকেলে যখন আমি কারাগার থেকে ছাড়া পাব তখনই আমি কিছু করতে পারব। এখন আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। অপেক্ষা করতে করতে শেষমেশ বিকেল হয়। একটা চাকর এসে সে কারাগারের দরজা খুলে আমাকে বাইরে আসতে বলে। আমি বাইরে বেরিয়ে আসি। সেই চাকরটা আমাকে কে তার সাথে নিয়ে যায়। সে একটা বড় ঘরে আমাকে নিয়ে যায়। সেই ঘরের ভিতরে ঢুকে আমি দেখি মালকিন সামনেই বসে আছেন। আমাকে দেখে তিনি উঠে আসেন। উনি বলেন, খাটের পাশের পোশাক রাখা আছে, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, কিছুক্ষণ পরেই আমাদের বিয়ে। আমি দেখি খাটে একটা স্যুট রাখা আছে, সেটা বিয়ের শেরওয়ানি। মালকিন ঘর থেকে বেরিয়ে যান। আমি ঘরের আশেপাশে দেখি কোনো বেরোনোর রাস্তা আছে কিনা, কোথাও কোনো জানালা বা কিছু আছে কিনা, কিন্তু আমি কিছুই খুঁজে পেলাম না। আর দরজাটাও মালকিন বাইরে থেকে বন্ধ করে দিয়ে গেছেন। তাই আমার এখান থেকে পালানোর কোনো রাস্তা নেই। আমি শেরওয়ানি নিয়ে বাথরুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আমি তৈরি হয়ে বাইরে এলাম। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলাম। আর যদি আমার সত্যি সত্যি বিয়ে হতো তাহলে আমার মা আমাকে এই পোশাকে দেখে খুব খুশি হতো। কিন্তু কে জানে মা আমাকে আর কোনোদিন দেখতে পাবে কিনা। কিছুক্ষণ পর আমি দরজা খোলার আওয়াজ পাই। পেছন ফিরে দেখি মালকিন বুয়ের সাজে দাঁড়িয়ে আছেন। তিনি আমাকে বলেন, পণ্ডিতজি এসেছেন, তুমি আমার সাথে চলো। আমি মালকিনের সাথে একটা বড় হলে গিয়ে পৌঁছালাম। সেখানে আমার বিয়ের সব আয়োজন করা হয়েছে। পণ্ডিতমশাই বসেছিলেন সেখানে। পণ্ডিতমশাই আর 3 জন চাকর ছাড়া আর কেউ ছিল না। আমাদের বিবাহ শুরু হয়ে যায়, কিন্তু বিবাহ সম্পূর্ণ হওয়ার আগেই কেউ একজন এসে এসব থামিয়ে দেয়। তাকে দেখে আমার মালকিনের চেহারার রং পাল্টে যায়। আমার মুখে হাসি ফুটে ওঠে, কারণ যে এসেছে আমাদের বিবাহ আটকাতে সে আর কেউ নয়, সে আমার বন্ধু, যে তার সাথে পুলিশ নিয়ে এসেছে। আমার বন্ধু পুলিশকে বলেছে কিভাবে এই মহিলা গরিব ছেলেদেরকে বিয়ে করে আর তাদেরকে বন্দি করে রাখে। পুলিশ এসে ওখানে যারা উপস্থিত ছিল সবাইকে গ্রেফতার করে আমি পুলিশকে বাংলোর গোপন কারাগারে নিয়ে যাই, যেখানে বাকি সব ছেলেরা বন্দী আছে। পুলিশ সেখানে গিয়ে সেই সব ছেলেদেরকে উদ্ধার করে পুলিশের সাথে যাওয়ার আগে মালকিন আমাকে জিজ্ঞেস করেন, এসব কি করে? ওরা খবর পেল কি করে? তুমি কি ওদেরকে খবর দিয়েছ? কিন্তু তুমি এসব কি করে করলে? তুমি বাড়ির বাইরে বেরনোনি। এই কথাটা একদম ঠিক, আমি বাড়ির বাইরে এক পাও রাখেননি। কেউ আমার সাথে দেখা করতে আসেনি। তাহলে এসব হলো কি করে? আমি মালকিনকে বলি, আমি যেদিন প্রথম এই বাড়িতে আসছিলাম সেদিন আমি রাস্তায় একটা পাবলিক বুথ থেকে আমার
মাকে ফোন করেছিলাম সেটা দেখে আমার বন্ধু বুঝতে পেরেছিল যে আমার কাছে কোনো ফোন নেই। আমার বন্ধুর কাছে 2টা ফোন ছিল, তাই সে একটা ফোন আমাকে দিয়ে দেয়। সেই ফোনটা সবসময় আমার কাছেই থাকত। আপনি যখন আমাকে কারাগারে নিয়ে বন্ধ করে দিয়েছিলেন তখন আমি কাউকে ফোন করিনি, কারণ আমি জানতাম যে তখন ফোন করলে কোনো লাভ হবে না। পুলিশ যদি তখনই বাড়িতে আসত তাহলে আমাদের কাউকেই খুঁজে পেত না, কারণ তখন আমরা কারাগারে ছিলাম। তাই আমি সঠিক সময়ের অপেক্ষায় বসেছিলাম। আপনি যখন আমাকে কারাগার থেকে বের করে আনলেন বিয়ে করার জন্য, তখন আমি সুযোগ বুঝেই আমার বন্ধুকে ফোন করে তাকে সব কথা জানিয়ে দিই। আমি তাকে বলেছিলাম এখানে পুলিশ নিয়ে আসতে গরিব অসহায় ছেলেদের ঠকিয়ে বিয়ে করে তাদেরকে বন্দি করে রাখার জন্য মালকিনের সাজা হয়। তারপর এটাও জানা যায় যে নিজের স্বামীকে হারিয়ে তিনি মানসিক রোগী হয়ে উঠেছিলেন। আদালত বলেন যে ওনাকে শাস্তি দেওয়ার সাথে সাথে ওনার চিকিৎসাও করা হবে। ওনাকে ধরিয়ে দেওয়ার জন্য সরকার আমাকে পুরস্কার দেন। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ করছি। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।